আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের বোন একটা শীতের পিঠা নিয়ে হাজির হয়ে গেল। এটা আমাদের দেশে পুলি পিঠা বলে। কিভাবে বানাইছি এটা লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপরও এটা হচ্ছে চাউলের গুঁড়া সিদ্ধ করে আলাদা সুন্দরভাবে রুটি যেভাবে বানাই ডোটা তৈরি করলাম। তারপরে পিঠার ভিতরে যে এক ধরনের ডো দিব, পুট দেব। সেই পুটটা তৈরি করার জন্য আমি দুধের ভিতরে চিনি দিলাম। তারপরে আপনার এর ভিতরে সুজি দিয়ে সুন্দর করে একটা ভিতরে একটা পুট দেওয়ার জন্য তৈরি করব। সবাই যেভাবে হালুয়া রান্না করে এইভাবে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি সবার বড়, আমার গোষ্ঠীর বড়, বাপের বাড়ির গোষ্ঠীর, মামার বাড়ির গোষ্ঠী সবার বড়। যেহেতু আমি সবার বড়, আমার দুঃখের কথা বলার মতন বা শোনার মতন এরকম কেউ আমার কেই নাই। এইভাবে আমার সেই বলার বা শোনার মতন কেই নাই। যা আমার যেহেতু আমার কষ্ট আমারই পোষা লাগে, দেখা লাগে। আর আমি যেটা কখনো কল্পনা করিনি, যেটা না আমি ঘৃণা করছি, সেই জিনিসটাই আমার জীবনে সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াইছে। যাই হোক, আপনাদের কাছে একটা বলি, যেভাবে মানুষ বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, আমার ওইভাবে আর হয় নাই বলতে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আমার ফুফাতো ভাইয়ের বাসায় আমি থাকার পরে আমার ফুফাতো ভাই অনেক সুন্দর করে আমার শাশুড়ি আসবে বলে সুন্দর একটা আয়োজন করছে। এত সুন্দর আয়োজন হয়তো আমার বাবা মাও করতে পারতো না। সে যত প্রকার তার সাধ্য মতো চেষ্টা করছে। তা আমার শাশুড়ি আসার পরে সে ওই আয়োজন দেখে তার মাথার ভিতরে একটা কেমন যেন লাগলো, যে এত আয়োজন করছে একটা ফুফাতো ভাই কীভাবে এত ভালো আয়োজন করে। আমার তো মনে হয় না যে নিশ্চয়ই এর ভিতরে কোনো কিছু আছে। তো এটা ভাইবে তার গলায় কানে স্বর্ণের জিনিস সে ভাবছে হয়তো আমরা ওনারে খাওয়াইয়ে অচেতন করে সব কিছু নিয়ে যাব। তো সেজন্য মনের ভিতরে ভয় রেখে আর ওই জিনিসটা আর খাইলো না। পরেই কথা জানতে পারছি যে কিসের জন্য খায়নি। তা যখন চলে যাচ্ছে আমরা সবাই শিখাই দিচ্ছে, তুই তোর শাশুড়ির সাথে জাগা, তোর ফুফাতো ভাইয়ের কাছে আর কতদিন থাকবি, তোর দেখা যাচ্ছে যে কতদিন আর এইভাবে হয়, তুই চলে যা। তা আমি চিন্তা করলাম যে সবাই যতক্ষণ আমার খেদাই দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে, আমারও উচিত আমি তার সাথে যাওয়া। তা আমি যাচ্ছি হঠাৎ করে আমার শাশুড়ি রাস্তা দিয়ে সারাক্ষণ করছে, তুমি বাসায় যাও। কিন্তু আমি তো আসলে বাসায় যাব না, আমি তো ওনার সাথেই যাব, ওনাদের বাড়ি আমার থাকা উচিত, আমি কেন ফুফাতো ভাইয়ের বাসায় থাকবো। তখন আর কি উনি আমার আমি থাকি মিরপুরে ওভারব্রিজে, এক নম্বর ওভারব্রিজের কাছে যখন চলে গেলাম, তখন উনি আমার ওভারব্রিজের উপরে রাখে বলে কি, কত মানুষই তো কত জায়গায় থাকে চাকরি বাকরি করে শ্বশুর শাশুড়িরে টাকা পয়সা কিছু দেওয়ার পরে তারপরে 20-30 হাজার টাকা দেয়, ফার্নিচার দেয়, ঘর সাজায় দেয়। আমি কি তোমার এইভাবে নিতে পারি? আমার তো সমাজ আছে, সেই সমাজে তো সব কিছু দেখাইতে হয় যে বউ কি নিয়ে আসছে। তা আমি এই জিনিসটা সবসময় ঘৃণা করতাম যে মানুষ কেন যৌতুক দিয়ে বিয়ে করবে, আর যৌতুক কেন দিতে হবে? সে কালো বলে কি তার সব দিতে হবে? তার কি আল্লাহ তার কোনো মেয়েটাও যেমন তৈরি করতে তার বাপ মার যেমন কষ্ট হয়েছে, ছেলেটারও তাই। এটা ভাইবে সবসময় ঘৃণা করতাম। কিন্তু আমার শাশুড়ি যখন ওই কথা বললো, তা আমার হাত পার পুরোটাই হাত কেমন বল শক্তি সব গেছে, যে এতদিন আমার স্বামী কি বলছে আর এখন আমার শাশুড়ির মুখ দিয়ে কি শুনি, আমি আসলে কি করবো, কি করা উচিত। তো উনি আমার কোনো মতে নিবে না কয়েকটা কথা বলতেছে যেগুলো আমি জীবনে কোনোদিন শুনিও নেই। আর এটা মেয়ের পক্ষে একটা পরের বাসায় থাকে চাকরি করে তারে তাদের বাড়ি সাজায় গুজায় দেওয়া বা একটা ফার্নিচার দেওয়া কিভাবে সম্ভব। তা আমি ওখান থেকে চিন্তা করলাম যে আমি আসলে কি, আমার কোথায় স্থান, আমি কোথায় যাব। আমার এই রাস্তার ভিতরে ফেলাই দিয়ে গেল, এদের ফুফাতো ভাইয়ের বাসায় জায়গা নাই, আমি কোথায় থাকা আমার উচিত একটা মেয়ের জীবনে। এই যে আপনাদের কাছে বলি যে মাঝে মধ্যে যে দুঃখের পরে যে সুখের কথা ভুলে যায় বা সুখের সময় দুঃখের কথা ভুলে যায়, এটা আসলে একটা মানুষ কখনো ভুলতে না, আমার দ্বারা হয় না। আমি আজও কিন্তু আজকে আমার শাশুড়ি কিন্তু ঠিকই মারা গেছে, কিন্তু আমার কোনো আসলে দাবি দাবা নাই। দাবি তার প্রতি করা যায় যে দাবির মর্যাদা রাখতে পারে বা দাবি পূরণ করতে পারে বা সেরকম নিজের একটা লোক হয়। আসলে কি জানেন, মেয়েদের জীবনটাই এরকম কষ্টের।
ধুকে একখানে দৌড়াইতে যখন আর ক্লান্ত হয়ে কোথাও স্থান না পায়, তখন তার জীবনটা যে কোথায় যায় সে শুধুই জানে। যাই হোক, আমার কথার ভিতরে যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, যদি ভুল হয়ে